বাংলা সাহিত্যের বিশাল জগতে এমন কিছু নাম আছে যা কখনো পুরনো হয় না। আল মাহমুদ ঠিক তেমনই একজন। তো আজ আমরা কথা বলবো এই কিংবদন্তি কবি আর সাহিত্যিককে নিয়ে, যিনি কিন্তু এখন আবার নতুন করে আলোচনার একেবারে কেন্দ্রে চলে এসেছেন। আর এই আলোচনার পেছনে একটা বড় কারণও আছে। তাকে কিন্তু সম্প্রতি মরণোত্তর স্বাধীনতা পদক 2025-এর জন্য মনোনীত করা হয়েছে। ভাবুন একবার, দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, আর ঠিক এই কারণেই তার নামটা আবার সবার মুখে মুখে। ব্যাপারটা কিন্তু বেশ মজার, কারণ খেয়াল করলে দেখবেন গত কয়েকটা বছর তিনি কিন্তু আলোচনার প্রায় বাইরেই ছিলেন, তাই না? কিন্তু দেশের রাজনৈতিক আবহাওয়া একটু বদলাতেই কবি আল মাহমুদ আর তার লেখাগুলো যেন আবার একদম প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তো প্রশ্নটা হচ্ছে, হঠাৎ করে কেন তিনি এত গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন? কি এমন হলো যে তাকে নিয়ে আবার এত কথা হচ্ছে? চলুন এই পুরো বিষয়টার গভীরে গিয়ে উত্তরটা খোঁজার চেষ্টা করা যাক। আচ্ছা, তো সব কিছু বোঝার জন্য চলুন একদম শুরু থেকে শুরু করি। প্রথমে আল মাহমুদের জীবন সম্পর্কে একটু জেনে নিই, তাহলে তার কাজের প্রেক্ষাপটটাও বুঝতে সুবিধা হবে। আমরা তো সবাই তাকে আল মাহমুদ নামেই চিনি, তাই না? কিন্তু অনেকেই হয়তো জানেন না তার পুরো নামটা ছিল মীর আব্দুস শুকুর আল মাহমুদ। তার জীবনের দিকে যদি সংক্ষেপে তাকাই, তাহলে দেখব জন্ম 1936 সালের 11 জুলাই ব্রাহ্মণবাড়িয়ার মোরাইল গ্রামে। এরপর জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ সময় ছিল স্বাধীনতার ঠিক পরে, 1972 থেকে 74 সাল পর্যন্ত, যখন তিনি দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদকের দায়িত্বে ছিলেন। আর জীবনের ইতি ঘটে 2019 সালের 15 ফেব্রুয়ারি, 82 বছর বয়সে ঢাকায়। ওকে, জীবন পরিচিতি তো হলো। এবার চলুন তার সেই জগতে প্রবেশ করি যেটার জন্য তিনি আসলে অমর হয়ে আছেন, তার অসাধারণ সব সাহিত্যকর্ম। তার কাব্যগ্রন্থের তালিকাটা একবার দেখুন, কি বিশাল তার পরিধি। একদিকে যেমন আছে কালের কলস বা মায়াবী পর্দা দুলে ওঠোর মতো গভীর সব কবিতা, আবার অন্যদিকে ছোটদের জন্য লিখেছেন পাখির কাছে ফুলের কাছের মতো মিষ্টি ছড়া। তার সৃষ্টির জগৎটা ছিল অনেক বড়। তবে এত সব অসাধারণ কাজের মধ্যে একটা নাম কিন্তু আলাদা করে বলতেই হবে, আর সেটা হলো 1973 সালে প্রকাশিত সোনালি কাবিন। এটাকে অনেকেই তার শ্রেষ্ঠ কাজ বা ম্যাগনাম ওপাস বলে থাকেন। সত্যি বলতে এই কাব্যগ্রন্থটা বাংলা সাহিত্যের জন্য একটা মাইল ফলক। আর হ্যাঁ, তাকে শুধু কবি ভাবলে কিন্তু ভুল হবে। তিনি যে কি দারুণ গদ্য লিখতেন! তার উপন্যাসের মধ্যে যেমন আছে মুক্তিযুদ্ধ নিয়ে লেখা কাবিলের বোন, তেমনি আছে উপমহাদেশ বা ডাহুকির মতো কাজ। আবার পানকৌড়ির রক্তের মতো গল্পগ্রন্থও কিন্তু তার শক্তিশালী লেখনীর পরিচয় দেয়। তো আমরা তার সাহিত্যিক পরিচয়টা দেখলাম, এবার চলুন তার রাজনৈতিক দিকটাও একটু দেখি। এই দুটোকে একসাথে মিলিয়েই কিন্তু তার পুরো উত্তরাধিকারটা বোঝা যাবে। আগেই বলছিলাম দৈনিক গণকণ্ঠ পত্রিকার কথা। এটা কিন্তু আল মাহমুদের জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। ভাবুন, দেশ সবে স্বাধীন হয়েছে, আর ঠিক সেই সময়ে তিনি একটা সরকার বিরোধী পত্রিকার সম্পাদনা করছেন। এর মাধ্যমেই তিনি কিন্তু তখনকার রাজনৈতিক অঙ্গনে একটা শক্তিশালী কণ্ঠ হয়ে উঠেছিলেন। তো এখানেই আমরা আল মাহমুদের দুটো রূপ দেখতে পাই, তাই না? একদিকে তিনি সোনালি কাবিনের মতো কালজয়ী কবিতার কবি, প্রকৃতি আর মানবতার কথা বলছেন। আবার অন্যদিকে তিনি গণকণ্ঠের মতো পত্রিকার একজন স্পষ্টভাষী সম্পাদক, যিনি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে ছিলেন। তাহলে সব আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, ইতিহাস আল মাহমুদকে কিভাবে মনে রাখবে? একজন কালজয়ী কবি হিসেবে, নাকি একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে? তার অসাধারণ সাহিত্যকর্ম কি তার রাজনৈতিক পরিচয়কে ছাপিয়ে যেতে পারবে? এই উত্তরটা হয়তো সময় আমাদের দেবে।